ওসমান হাদির উপর হামলা, সার্বভৌমত্ব ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, মন্তব্য বিএনপির। প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি। জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন, পুরল লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিস। যশোরে ছাত্রদল নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ। মিয়ানমারের অভ্যন্তরে আবারও মর্টারশেল বিস্ফোরণের শব্দ, কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক, 3টি বাড়িতে গুলি লাগার দাবি বাসিন্দাদের। সমুদ্র পরিবহন বাণিজ্যে হিস্সা বাড়াতে চায় বাংলাদেশ। 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা, প্রথমবার যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। এবং কুতুবদিয়ায় গড়ে উঠেছে বাতিঘর ও সমুদ্র কেন্দ্রিক পর্যটন। বিস্তীর্ণ বালুচর আর সোনালী সূর্যাস্ত টানছে দর্শনার্থী, সম্ভাবনা মেলে ধরতে উন্নয়ন পরিকল্পনার আশ্বাস। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দেশের সার্বভৌমত্ব ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। জুলাই যোদ্ধার উপর হামলার প্রতিবাদে একাট্টা বিএনপির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে শনিবার জেলায় জেলায় বিক্ষোভ করে দলটি। এতে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা অংশ নেয়। ওসমান হাদির উপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। যারা নির্বাচন চায় না, আজকে তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। শেখ হাসিনা অনেক গুলি চালিয়েছে, কিন্তু টিকতে পারে নাই, উনি পালিয়েছেন। তার দোসরেরা এখনো আছে, এইসব কাজ তারা করছে। বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল পায়তারা করছে। এই ধরনের হামলার মাধ্যমে ভিন্নমত দমন করা যাবে না জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। নির্বাচন বানচাল করার পায়তারা করছে, এটা তাদের পূর্ব পরিকল্পিত। নির্বাচনকে যেন ব্যাহত করা যায় তার একটা গুপ্ত একটা প্রতিক্রিয়া। হাদির উপরে যে আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের মানচিত্র, সার্বভৌমত্ব ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনার নির্দেশে ওসমান হাদির উপর হামলা হয়েছে অভিযোগ করেন তারা। শেখ হাসিনাকে এই ঘটনার নির্দেশদাতা হিসাবে আসামি করে তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানি। ইলেকশনকে বানচাল করার জন্য একটা দেশি বিদেশি সিরিয়াস ষড়যন্ত্র চলছে। হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি যখন লাইফ সাপোর্টে, তখন তার গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটিতে চুরি হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বাড়িতে কেউ ছিলেন না। চোর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে, তবে কি পরিমাণ মালামাল বা টাকা পয়সা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। যশোরে ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় সদরের লেবুতলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে মিছিলে ফুল মিয়া নামে এক যুবলীগ কর্মী জয় বাংলা স্লোগান দেয়। এ সময় সাইদুর প্রতিবাদ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। পরের রাতেই ফুল মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন আওয়ামী লীগ কর্মী সাইদুরের বাড়িতে হামলা চালায়। তারা ধান, চাল, গরু ও ছাগল সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে লুট করা ৩টি গরু উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
মিয়ানমার সীমান্তে দেশটির ভেতর থেকে আবারও আসছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায়। ভোরে টানা 1 ঘন্টা ওয়াইকং সীমান্তের ওপারে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে বাজার সংলগ্ন 3 জনের বাড়িতে গুলি লাগে বলে দাবি স্থানীয়দের। এছাড়া উত্তরপাড়ার নাফ নদীতে একটি মর্টার শেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তবে সীমান্তের কোনো বাসিন্দা হতাহত হননি। এ অবস্থায় বাসিন্দাদের সাবধানে চলাফেরার জন্য সতর্ক করে যাচ্ছেন জনপ্রতিনিধি ও বিজেপি সদস্যরা। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনে সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের দ্যাট উইল বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরো বাড়ে। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরের নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতি আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ। এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 1টি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির স্বার্থে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় গড়ে উঠেছে বাতিঘর ও সমুদ্র কেন্দ্রিক পর্যটন স্পট। দ্বীপের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে সমন্বিত পরিকল্পনা সাজানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমুদ্রের ঢেউ পেরিয়ে নৌপথে কুতুবদিয়ায় পৌঁছানো যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেন্ট মার্টিনে যাওয়ার মতোই পর্যটকদের পাড়ি দিতে হয় নীল জলরাশি। আর দ্বীপে পা রাখলেই চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর, অবারিত সমুদ্র আর সোনালী সূর্যাস্তের মোহময় দৃশ্য। বিচ্ছিন্ন এই দ্বীপে রয়েছে শতবর্ষী ঐতিহ্যের বাতিঘর, আছে ব্যস্ত শুটকি পল্লী আর দেশের একমাত্র উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্প। এসব নিয়ে গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র। শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয় নতুন এক পর্যটন স্পটের। সৌন্দর্য এবং একটা যে অপার সম্ভাবনা আছে, এটা
আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে চাই। পর্যায়ক্রমে এটা আরো প্রসার ঘটবে এবং এখানে আরো কিছু যদি কোনো ইনভেস্টর প্রয়োজন মনে করা হয়তো তারা এগিয়ে আসবেন। লাইট হাউস রয়েছে, আমরা এই নৈসর্গিক সৌন্দর্যগুলা শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। কুতুবদিয়ার পর্যটন শিল্প উন্নয়নের পরিকল্পনা দ্রুতই পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন শিল্পকে উন্নয়ন করার জন্য সরকারিভাবে আমরা পর্যটন শিল্প মন্ত্রণালয় বরাবর আমরা উপজেলা প্রশাসন থেকে পরিকল্পনা প্রেরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে আতশবাজিতে জমে ওঠে পুরো আয়োজন। হাজারো মানুষ ভিড় করেন সমুদ্র কেন্দ্রিক এই নতুন ভ্রমণস্থলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। 1 জানুয়ারিতে শিক্ষার্থীরা তা হাতে পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। সকালে ময়মনসিংহে নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে এই কথা বলেন উপদেষ্টা। ডাক্তারদের দেখেন MBBS পাশ করার পরে কিন্তু তার BMDC-তে লাইসেন্স নিতে হয়, নতুবা সে একজন ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারে না। মানে শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু অনেক দেশে নিয়ম চালু আছে। তা আমাদের দেশে সেটা আমরা দূরবর্তী সময়ে চালু করার প্ল্যান করছি, যে কোর্সটা 12টা PTI-এ চলবে। এটার এখন আমাদের রেজিস্ট্রেশন চলছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা শিক্ষার ব্যাপারে আগ্রহী, যারা ভবিষ্যতে শিক্ষক হতে চান, তারা এই কোর্সটা করবেন। 4 দিন বন্ধ থাকার পর আবারও কাগজ উৎপাদন শুরু হলো রাঙামাটির কর্ণফুলী পেপার মিলসে। দুপুর থেকে মিলে কাগজ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন KPM এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, কর্ণফুলী নদীতে পলি জমে নাব্যতা সংকটের কারণে 9 ডিসেম্বর থেকে 4 দিন পেপার মিলের উৎপাদন বন্ধ ছিল। পরে পলি অপসারণ করে নাব্যতা বাড়ানো হয়। মিলটিতে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপাতে 914 মেট্রিক টন কাগজ সরবরাহের অর্ডার ছিল। এরই মধ্যে 537 মেট্রিক টন কাগজ নির্বাচন কমিশনে সরবরাহ করা হয়েছে। বাংলার সময় আরও থাকছে। আমনের উচ্চ ফলনে খুশি চাঁদপুরের চাষি। কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে শঙ্কিত চাষাবাদে ন্যায্য মূল্য নিশ্চিতে চান সরকারের হস্তক্ষেপ, পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এর কারণ হিসেবে গাড়িগুলোর গতিসীমানা লঙ্ঘন করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত 8 মাসে গতিসীমা লঙ্ঘন করেছে 1.5 লাখের বেশি গাড়ি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। স্পিড ক্যামেরার ফুটেজে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেস করে 3টি গাড়ি। গতি ছিল ঘন্টায় 129, 114 ও 108 কিলোমিটার। শুধু এটিই নয়, এমন অধিকাংশ চালকেই চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। কর্তৃপক্ষ গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ করলেও মানছেন না অনেকে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে, ওরা খুব স্পিডে আসে আমাদেরকে এখানে আসে জিজ্ঞেস করে আপনাদের এখানে কি কোথাও মামলা দেওয়ার সিস্টেম আছে কিনা। সবগুলি মানে এমন চলা স্পিডে বলার কিছু নেই। ইতিমধ্যে গতিসীমা লঙ্ঘন করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে CDA। যারা স্পিড লিমিট ব্রেক করে যাচ্ছে সেই তালিকাটা আমাদের এখানে অটো জেনারেট হবে। সেই তালিকা যদি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই, তারাই সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট করবে। তবে জনবল সংকট রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল ক্যামেরা বসানোর আহ্বান ট্রাফিক পুলিশের। উত্তরা থেকে যদি আপনি এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে সেখানে যদি যান, সেখানে কিন্তু ডিজিটাল ক্যামেরা সেট করা আছে এবং অটো মামলা হচ্ছে, এবং সেটা আমার মনে হয় এখানে করা অবিলম্বে প্রয়োজন। গত 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত পরীক্ষামূলক স্পিড ক্যামেরা বসায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 8 মাসে 1.5 লাখের বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিজয় দিবসকে সামনে রেখে সাভারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। দুপুরে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জ DIG রেজাউল করিম মল্লিক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে থাকছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর কথাও জানান তিনি।
সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। যে আমরা এই মুহূর্তে কোনো সংখ্যা অনুভব করছি না। সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে। আমাদের পুলিশ থেকে প্রায় 4,000-এর অধিক আমাদের সদস্য রয়েছে। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাত ও সার কীটনাশকের সঠিক ব্যবহারে চলতি মৌসুমে চাঁদপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। তবে কৃষি উপকরণের দাম বাড়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। চাঁদপুর থেকে ফারুক আহমদের রিপোর্ট। ক্যাবিনেট ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরে ফসলের মাঠে পাকা সোনালী ধানের মৌমৌ গন্ধ। বিস্তীর্ণ জমিতে এখন আমনি সমারোহ। উৎসবমুখের পরিবেশে সেই ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক। গেল কয়েক বছর জলাবদ্ধতা, প্রাকৃতিক দুর্যোগ ও নিম্নমানের ধান বীজের কারণে ফলন কম হলেও এবার চিত্র ভিন্ন। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাত ব্যবহার এবং সার ও কীটনাশকের সঠিক ব্যবহারে চলতি মৌসুমে জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। প্রত্যাশিত ফল পেয়ে খুশি কৃষকেরা। অন্য বছর থেকে এবার ধানের বীজটা এবং ধানটা খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। ফসল করি আমরা পয়সা পাই না, দাম পাই না, সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে। আমাদের ফলন ভালো, পোকামাকড় আক্রমণও কম ছিল। আমরা যখন মাঠে গেছি তখন বাদামি গাছ ফুড়ে তো মাজরা পোকা এই ধরনের আক্রমণ কম ছিল, যার ধরুন আমাদের চাঁদপুরে এবার আমন ধানের ফলনটা ভালো। জেলায় চলতি মৌসুমে প্রায় 35,000 হেক্টর জমিতে আমনের উৎপাদন হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম 34 টাকা ও চাল 50 টাকা নির্ধারণ করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নানা কর্মসূচিতে নেত্রকোনায় পালন হলো কবি হেলাল হাফিজের প্রথম প্রয়াণ দিবস। দুপুরে শহরের মোক্তারপাড়ায় কবির বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে স্মরণকথন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে হিমু পাঠক আড্ডা নামে সংগঠন। এতে অংশ নেন কবির বন্ধুরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় হেলাল হাফিজের লেখা কবিতা পাঠ সহ স্মৃতিচারণ করা হয়, পাশাপাশি বিশেষ দোয়া করা হয়। 2024 সালের 13 ডিসেম্বর ঢাকার একটি হোটেলে মৃত্যুবরণ করেন কবি হেলাল হাফিজ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ওসমান হাদির ওপর হামলার সার্বভৌমত্ব ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, মন্তব্য বিএনপির। প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি। জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন, পুরল লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিস। যশোরে ছাত্রদল নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ। এবং মিয়ানমারের অভ্যন্তরে আবারও মর্টার শেল বিস্ফোরণের শব্দ। কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক, 3টি বাড়িতে গুলি লাগার দাবি বাসিন্দাদের। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আলিশা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।